ভারতের পশ্চিমবঙ্গে এই সমস্ত কি শুরু হয়েছে বুঝলাম না। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে গেছে, বিজেপি ক্ষমতায় আসছে। এখন তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বিভিন্ন জায়গায় গুন্ডামি, মাস্তানি এবং সন্ত্রাসী, তারপরে চাঁদাবাজি, তোলাবাজি এগুলো করতো, তাদের বিরুদ্ধে তো অনেক কেস কারবার আছে। তো তৃণমূল কংগ্রেসের আমলে তো এই সমস্ত কেস কারবারে কোনো কিছু হতো না। এখন এই যে নতুন বিজেপি ক্ষমতা আসার পর এখন এদেরকে ধরে ধরে দেখেন কি অবস্থা করছে। এখানে এই একজনকে ধরে দেখেন, তারে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে তারপরে হাফ প্যান্ট পরিয়ে দেখেন। এই যে পুলিশ 2 দিন আগেও কিন্তু এই লোকের কথায় উঠতো এবং বসতো, সেই পুলিশই এখন উল্টো পুরাণ গাওয়া শুরু করছে। দেখেন কি অবস্থা করছে। এই যে দেখছেন, এটা হলো ওই যে শিবপুর না কি জানি কোথায় ভাই, শিবপুর আপনাদের, আমি তো অত জানিও না। শামীম আহমেদ ওরফে বোড়ে না কি জানি, যাই হোক শামীম আহমেদ, সে ওখানকার বড় গুন্ডা ছিল। দেখেন তারে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট পরিয়ে তারপরে ওই যে মানে হাত খড়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে, পাবলিকের সামনে ঘুরাচ্ছে। এবং দেখেন খালি পায়ে, দেখছেন খালি পায়ে তারে ঘুরাচ্ছে, তাও সাধারণ মানুষের সামনে দিয়ে প্রকাশ্য রাস্তায়, অর্থাৎ সাধারণ মানুষকে দেখাচ্ছে যে এই দেখো এতদিনকার এখানকার সম্রাট, তার কী অবস্থা আমরা করেছি। অথচ এই পুলিশ ওই 2 দিন আগেও, মানে বিজেপি ক্ষমতা আসার আগেই এই পুলিশ কিন্তু এই শামীম আহমেদ এর কথায় উঠতো এবং বসতো। এখন সেই পুলিশ কলকে উঠে গেছে, উল্টো পুরান গাওয়া শুরু করছে। এইটা কি এই পশ্চিমবঙ্গের পুলিশ ঠিক কাজ করছে? এতদিন ধরে যার ভয়ে ওই অঞ্চলে লোকজন থরথরি কম্পমান হতো, এখন তাকে এইভাবে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে স্যান্ডে গেঞ্জি গায়ে এই হ্যান্ডক্যাপ লাগিয়ে যে ঘুরাচ্ছে, এটাতে তো আল্লাহর আরশ কেঁপে উঠছে। এ তো মুমিন মুসলমান শামীম আহমেদ, বুঝছেন, এবং ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, অথচ তার প্রচণ্ড প্রতাপে ওই অঞ্চলের মানুষ কিন্তু একেবারে বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা। এখন ক্ষমতার পালাবদলের পর পরিস্থিতি দেখেন কি। এটা পুলিশের একটা অভিনব উদ্যোগ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যে মানুষগুলো এতদিন একে বাঘের মতো ভয় পাইতো, এর সামনে দাঁড়িয়ে হয়তো চোখ তুলে কথা বলার সাহস পেত না, এখন তাকে এই খালি পায়ে এই কোমরে বেড়ি পরিয়ে এই যে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে। ইটস ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট। এবং বস্তুত এটা একটা অভিনব একটা পদ্ধতি, অর্থাৎ জনগণের সামনে একে এমনভাবে ছোট করা হচ্ছে যে এ পরে যদি আইন আদালতের ফাঁকে ছাড়া পেয়েও যায়, তাহলে অন্তত আর ভবিষ্যতে কোনো দিন যাতে মুখ তুলে তাকাতে না পারে, এরকম একটা অবস্থা তৈরি করে দিচ্ছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কি সঠিক হচ্ছে। এর হাফ প্যান্ট না পুরিয়ে যদি জাঙ্গে পুরিয়ে এবং খালি গায়ে ঘুরাতো, আমার মনে হয় সেটা ঠিক হতো। তারপরে তো হাফ প্যান্ট পরানো হয়েছে, তাই না? তারপরে স্যান্ডো গেঞ্জি, এই গেঞ্জি কী কারণে গায়ে দেওয়ানো হয়েছে, আর হাফ প্যান্ট কেন? এর তো আসলে করা উচিত ছিল, ওই যে জাঙ্গে পরানো উচিত ছিল, বোঝেন নাই? ল্যাংটা করার দরকার নেই, এবার জাঙ্গে পরানো উচিত ছিল। আর খালি পায়েটা ঠিক আছে। কিন্তু আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যটা কি জানেন? ধরেন যে এইটার জাস্ট বিপরীত চিত্র যদি আমরা দেখি, ধরেন যে বাংলাদেশে মনে করেন যে 15 বছর ধরে এই যে শেখ হাসিনার সরকার ছিল, তাই না, আওয়ামী লীগ। তো মমিন মুসলমানরা তো বলে এরা নাকি ভারতের দোসর, তারপরে হিন্দুদের সাথে এদের নাকি ব্যাপক খাই খাতির প্রীতি। এখন সেই 15 বছর শাসন আমলে এরকম যদি সংখ্যালঘু হিন্দুরা, মানে হিন্দুদের কিছু লোক যদি এরকম বিশাল গুন্ডা মাস্তান হতো আওয়ামী লীগের শাসন আমলে, এবং তারপরে যে 5 আগস্টে 2024 সালে যে শেখ হাসিনার পতন ঘটলো, শেখ হাসিনার ওই আওয়ামী লীগের পতন ঘটলো, তাহলে যদি সংখ্যালঘু সম্প্রদায় মানে হিন্দুদের মধ্য থেকে এরকম গুন্ডা মাস্তান যদি বাংলাদেশের তৌহিদি জনতা হাতের কাছে পেত, তাহলে কি তাকে এরকমভাবে ঘুরাতো? আসলে এরকমভাবে ঘুরাতো না। এই পুলিশও যদি ধরতো, এই পুলিশও যে কাজটা করতো কি জানেন, সে কিন্তু ওই যে পাবলিকের হাতে তুলে দিত। অর্থাৎ
অ্যালাউ করতো যেন তাকে গণপিটুনি দেওয়া হয় এবং এরপরে বেঁচে থাকলো না নাকি মারা গেল, এগুলো কিন্তু কেয়ার করতো না। বেঁচে গেলে পাবলিকের হাতে তুলে দিত যে তোমরা গণপিটুনি দিয়ে দাও এবং এরপরে মেরে ফেলো, এবং সেভাবেই কিন্তু তার ভয়ঙ্কর করুণ মৃত্যু ঘটতো। কিন্তু আমি যেটা এই ভারতের ক্ষেত্রে দেখলাম যে সেখানে অন্তত গণপিটুনি দিয়ে কিন্তু মারা হচ্ছে না, গণপিটুনি দিয়ে কিন্তু মারা হচ্ছে না। কিন্তু এরপরও এই বাংলাদেশে দেখবেন যে এদেরকে নিয়ে অন্যরকম খবর পরিবেশিত হবে। সেটা কি, যে ভারতে মুসলমানদেরকে ধরে ধরে হেনস্থা করা হচ্ছে, বুঝছেন? এখন কাদেরকে হেনস্থা করছে, কাদেরকে ধরছে, এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের যে লোকজন যারা মনে করেন যে ফেসবুকে সক্রিয় বা ইউটিউবে সক্রিয় বা মেইন মিডিয়াতে সক্রিয়, তারা কিন্তু বলবে না যে এদের অপরাধ কি। তো এখানে যেটা খবর সেটা হলো যে শিবপুর। আচ্ছা ভাই, শিবপুরটা কোন জায়গায়? শিবপুরে ওখানে এই লোকটা মাস্তানি করতো, চাঁদাবাজি করতো, এবং সংখ্যালঘু হয়েও সংখ্যাগুরু হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করতো, এমনকি তাদের নারীদেরকে ধরে নাকি ধর্ষণও করতো। এত কিছু করার পরও সে কিন্তু দিব্যি মানে তার ঘরেই ছিল, কেউ কিন্তু তার বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করে নাই, ভাঙচুরও করে নাই, আগুনও জ্বালায় নাই। অবশেষে পুলিশ গিয়ে তাকে আইনগতভাবে ধরছে, তার নামে যেহেতু অনেকগুলো কেস। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সোসাইটি অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশ হলে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যদি এই মানে মুসলিম নারীদেরকে যদি ধর্ষণ করতো, তাদের উপর অত্যাচার নির্যাতন করতো, যদি তোলাবাজি করতো, চাঁদাবাজি করতো, সন্ত্রাস করতো, তাহলে একে কিন্তু বাঁচিয়ে রাখা হতো না। এবং ওই যে বললাম যে গণপিটুনি দিয়ে মেরে ফেলতো, এবং গণপিটুনি দিয়ে মেরে ফেলে তো কোনো কেস কারবার নাই, তাই না? মনে করেন যে শত শত লোক গণপিটুনি দিয়ে একজন লোককে মেরে ফেললো, এখানে কার বিরুদ্ধে কেস করবে বলেন? কিন্তু ভারতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। কিন্তু তারপর ওই যে বললাম যে বাংলাদেশের মিডিয়া কিন্তু যদি খবর পায়, আমি জানি না এখনও খবর পেয়েছে কি না, তারা কিন্তু প্রচার শুরু করবে যে ভারতে শুধুমাত্র ওই মুসলমানদেরকে ধরে ধরে এরকমভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে। হ্যাঁ, এটাই। যদিও শুধুমাত্র এই শামীম আহমেদ না, আরও দেখলাম যে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের যে মাস্তান টাস্তান ছিল তৃণমূল কংগ্রেসে, তাদেরকেও এই একই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তাদের কথা কিন্তু বলবে না, তাদের কথা কিন্তু বলবে না। তো এই হলো অবস্থা। এখন ভারতের পুলিশ এখানে এক অভিনবত্ব আনছে যে এদের পাবলিকের সামনে এদেরকে খাটো করতে হবে, পাবলিকের সামনে এদেরকে অপদস্থ করতে হবে, যাতে করে পাবলিক মনে করে যে হ্যাঁ, এদেরকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।